প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাই ছিলেন স্কুলের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার, কলেজের প্রফেসর, একজন প্রকাশক, কলেজের প্রফেসর। অসুখী একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ, গোলাপি, হলুদ না সাদা? উত্তর হবে গোলাপি। আমাদের ডান পাশে গিরিখা ধস, সাগর না নদী? উত্তর হবে ধস। আফ্রিকা হার মানাতে চাইছিল সংজ্ঞাকে, প্রকৃতিকে, আকাশকে, সমুদ্রকে? উত্তর হবে সংজ্ঞাকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, পার্কার পেন? উত্তর হবে রিজার্ভার পেন। লাঠি তোমার দিন ফুরায়েছে এই কথা বলেছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ, নামপদ, অকারক, বিশেষণ পদ? উত্তর হবে ক্রিয়াপদ। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, রে? উত্তর হবে এ। লেখক লেখেন নিম্নলিখিত পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ ও বাক্যায়ী কর্তা? উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। প্রথম, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন শুনেছে তার নতুন মেসোমশাই লেখক, তিনি বই লেখেন এবং সেই বই ছাপাও হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপন এরূপ মনে করেছিল? তপনের লেখা গল্প তার মেসোমশাই এমনভাবে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি, তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? অসুখী একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা। কী কারণে চোখ মুখ ঢাকা? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তারা উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই উক্তি কিসের ইঙ্গিত বহন করে? বোমারু হলো যুদ্ধ বিমান যেখান থেকে মারণ বোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উক্তিটি যুদ্ধের পরিবেশকেই ইঙ্গিতবাহী করে তুলেছে। হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? নিবিড় বনসম্পত্তি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে নির্জল্য অমানুষতা নগ্ন করল? ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদী অমানুষিক অত্যাচারকেই এখানে নির্জল্য অমানুষতা বলা হয়েছে। এক সাহেব লিখে গেছেন। সাহেব কি লিখে গেছেন? শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন যে এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীপান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে?
একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা উত্তর সমস্ত পদে এটা লিখবে, একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গ যোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁধে প্রাণ। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। গয়দাগের হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান 3। রত্নের মূল্য জহুরির কাছে। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে এই উদ্ধৃতিটি গৃহীত। তপনের ছোট মেশো বই লিখতেন। তপনের লেখা গল্প ছোট মেশোর হাতে পড়েছিল। জহুরি যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নয় তা বলতে পারে, তেমনই একজন লেখক বলতে পারে কোন লেখা ভালো আর কোন লেখাটা খারাপ। সুতরাং তপনের নতুন লেখাটি গুণমান বিচারের প্রকৃত মানদণ্ড হলো তার লেখক মেসোমশাই এর মতামত। মন্তব্যটি এই অর্থেই তাৎপর্যমণ্ডিত। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। কবিতায় বর্ণিত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন বহু দূরে। প্রিয় মানুষটি ফিরে আসবে এই প্রত্যাশায় মেয়েটি অপেক্ষায় রইল অবিচলভাবে। এরপর দিন যায়, মাস যায়, এমনকি বছরও অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। প্রিয়জনের বিরহে মেয়েটির কাছে দিন, সময় আর বছরগুলো অসহ্য মনে হয়। পরপর নেমে আসা পাথর যেমন ভার বাড়ায়, তেমনি অপেক্ষার বছরগুলো সেই মেয়েটিকে ভারাক্রান্ত করে তোলে। প্রিয়জনের বিরহে দীর্ঘকালীনতা এখানে ভারী পাথরের সঙ্গে তুলনীয়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। শঙ্খঘোষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় অগ্রাসীন সাম্রাজ্যবাদীদের কায়েমিক স্বার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গটির অবতারণা করেছেন। যুদ্ধ মানে নারকীয় হত্যালীলা। যুদ্ধের পর মৃত্যু বিধ্বংস জনপদ জুড়ে বিরাজ করতে থাকে মানুষের হাহাকার। যে শিশু আগামী ভবিষ্যতের নাগরিক, যুদ্ধবাজ স্বার্থন্বেষীরা তাদের জীবন নিয়ে রক্তের হোলি খেলে, চারিদিকে পড়ে থাকে শিশুদের নিস্পন্দ দেহ। কয়দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লিখেছিলেন। সৌভাগ্যক্রমে তপনের ছোট মাসির বিয়ে হয় একজন অধ্যাপকের সঙ্গে, যিনি ছিলেন লেখক। নতুন মেসোমশাই তপনের গল্পটি পড়তেন এবং প্রশংসা করেন। এরপর গল্পটি ছাপিয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে যান। বেশ কিছুদিন পরে তপনের গল্পটি সন্ধ্যা নামক পত্রিকায় ছাপা হয়। গল্প ছাপা হওয়ার ঘটনাটাই তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, তপনের ধারণা ছিল লেখকরা অন্য কোনো গ্রহের জীব। সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই বললেই সে মনে করত। তাই তার লেখক হওয়ার স্বপ্ন নিতান্তই কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝল লেখকরাও তার বাবা কাকার মতোই সাধারণ মানুষ। সুতরাং তপনের লেখক হওয়ার আর কোনো বাধা রইল না। তার লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের জন্য নতুন মেসোমশাই নিয়ে গিয়েছিলেন। কিছুদিন পর মেসোমশাই তাদের বাড়িতে এলে তপন তার হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখতে পায়। নিজের লেখা গল্প ছাপা হয়েছে এই ভেবে তপন বিষয়টিকে অলৌকিক বলে মনে করে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি তার কাঁচা হাতের লেখা গল্প কোনোদিন ছাপা হবে। কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? সেই ছবি বলতে লেখক কম্পিউটারে আঁকা ছবির কথাই বলেছেন। কম্পিউটার একটি যন্ত্র, কারিগরি সহায়তায় সেখানে ছবি আঁকা হয়। সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই। ছবি আঁকা উন্নত শিল্পকর্ম। শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক অভেদ্য। কম্পিউটারের মন বলে কিছু নেই, তার রেখা নিছক হয় যন্ত্রের আঁকিবুকি। আর শিল্পী ছবি আঁকেন অনুভূতির রং এবং রেখায়। সেখানে মনের মাধুরী মিশে থাকে। থাকে শিল্পীর আবেগ এবং মনের গভীরে সযত্ন লালিত চিন্তা। রবীন্দ্রনাথ অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি। এই ছবির মধ্যে আছে খেয়ালি আবেগের প্রকাশ, কিন্তু কম্পিউটারে সেই আবেগ অনুভূতি কোনো
বালাই নেই। লেখক বলতে চেয়েছেন মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে। আবেগ ছাড়া শিল্পী কখনো জীবন্ত হয় না। ভাব ঘনীভূত হলে শিল্পী তাকে রং তুলির সাহায্যে মন মূর্ত করে তোলেন। তাই কম্পিউটারের ছবি অপেক্ষা শিল্পীর আঁকা ছবি বেশি প্রাণময় হয়ে ওঠে। হিমোদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান 5। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো মাথার উপর। কার মাথার উপর? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। ভালো উত্তর দেখি না, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশটটি কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন 2 থেকে রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাদ। আয় আরও বেঁধে থাকিত কবিতার ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখে নাও। পরের চয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে 6 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4, ভালো করে বঙ্গানুবাদে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।